কিন্তু নেট ক্লিয়ার থাকবে কি না এটা হলো কথা। কিন্তু এরকম আসছে কেন, ক্লিয়ার আসছে না। প্রথমবারের মতো লাইভে আসার চেষ্টা প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। একটু রাত বেশি হয়ে গেছে, আসলে এর আগেই করাটা অনেক কঠিন। তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং শব্দ শুনতে পাচ্ছ কিনা এই ব্যাপারটা একটু ক্লিয়ার করো। একেবারেই আইসিটি পঞ্চম অধ্যায়ের প্রাথমিক বিষয়গুলো নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। এটা আসলে প্রথমবারের মতো লাইভ, একটু ভুল ভ্রান্তি হবে। লাইভে কথা বলা আসলে কঠিন, তারপর চেষ্টা করতেছি। অধ্যক্ষ স্যারের অনুমতিক্রমে এবং ওনার অনুপ্রেরণায় আমাদের অনলাইন কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। যেহেতু একটা মহামারী চলছে, আমরা ঘরে থাকতে হবে, কিছু করার নাই। মেহেদি একটু পরীক্ষা করে দেখো দেখা যাচ্ছে কিনা, কথা স্পষ্ট কিনা। দেখা যাচ্ছে কথা স্পষ্ট? আচ্ছা আচ্ছা। কিন্তু স্টুডেন্ট যদি 20-30 জন 40 জন আসতো তাহলে আমরা শুরু করতে পারি। একটা কথা বলে রাখি যে অনলাইনে ক্লাস নিলে বা লাইভে ক্লাস নিলে অনেক সময় ছাত্রছাত্রীরা খাতা কলম সাথে থাকে না বা শুধুই দেখে, অনেকেই ঠিকমতো দেখে না। এটাকে জাস্ট একটা বিনোদন হিসাবে নেই, আসলে ব্যাপারটা সিরিয়াসলি নিতে হবে যদি সত্যি পড়াশোনা করার আগ্রহ বা ইচ্ছা থাকে। তোমরা আজকে ক্লাসটা শুনে খুব মনোযোগ দিয়ে শুনবা, যারা পরীক্ষার্থী আছো এবং দ্বাদশ শ্রেণীতে আছো। আমরা এই লেকচার শেষে কতগুলো প্রশ্ন দিব, পেজে প্রশ্নগুলো পোস্ট করব, সেগুলোর উত্তর যেন তোমরা দিতে পারো। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে নূরে মাওলা রাজু, কলেজ ছাত্রলীগের সভাপতি, তাকে ধন্যবাদ জানাচ্ছি। রাজু আহমেদ, তানিশা আসলাম, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এফ ইসলাম, কে কোন বিভাগের সেটা লিখলে একটু ভালো হয়। আমরা যদি অন্তত 30-40 জন 50 জন একসাথে হলে আমরা চালিয়ে যেতে পারি। তো মেহেদি ক্লিয়ার দেখা যাচ্ছে? যাই হোক, আমরা তাহলে শুরু করি। আশা করছি যে অধ্যক্ষ স্যারও দেখবেন। স্যারের সাথে আজকে কথা হয়েছে এই বিষয়ে, যে প্রথমবারের মতো আমরা শুরু করতে যাচ্ছি। ফারহানা আহমেদ লিমন লিখছে, স্যার কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। ঘরে থাকো, ঘরে থাকি পড়াশোনা করতে হবে। এফা ইসলাম লিখছে মানবিক। তোমরা শেয়ার দিয়ে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। স্যার ঠিক কোনো সমস্যা নেই, আপনি বলেন, আমরা আছি। শুনলে শুধু হবে না, খাতা আর কলম থাকতে হবে। আমি আবার পরীক্ষা নেব। নূরে মাওলা রাজু লিখছে, সরকারি মুজিব কলেজের শিক্ষকদের এই উদ্যোগ প্রশংসার দাবিদার। ধন্যবাদ জানাই তোমাকে নূরে মাওলা রাজু। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে সৌরভ, আমাদের প্রিয় ছাত্র সৌরভ। সে অবশ্য ডিগ্রি পাশ করে গেছে, তারপরেও কলেজের প্রতি, শিক্ষকদের প্রতি তার শ্রদ্ধা এবং ভালোবাসা আছে, তাকে ধন্যবাদ জানাই। যাই হোক, আমরা এখন শুরু করতে যাচ্ছি প্রথমবারের মতো আইসিটি পঞ্চম অধ্যায় নিয়ে। আসলে অন্যদের খুব ভালো লাগবে না কথাগুলা, এটা শুধুমাত্র ইন্টারমিডিয়েটে যারা আছে, প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষে যারা আছে, তাদের জন্য ব্যাপারটা একটু উপকারে আসতে পারে। প্রাথমিক আলোচনা ভালো নাও হতে পারে। তা আমরা শুরু করতে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে আইসিটি পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি বলতে হয় তাহলে প্রথমে তুমি বলবা যে স্যার তাহলে প্রোগ্রাম বিষয়টা কি? আগে তো প্রোগ্রাম, তারপরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে বিষয়টা চলে আসে। তা আমাদের প্রিটেস্ট পর্যন্ত আমরা অনুবাদক প্রোগ্রাম পর্যন্ত, যাদের কাছে বই আছে তোমরা খেয়াল করবা যে প্রিটেস্টের সিলেবাস হচ্ছে অনুবাদক প্রোগ্রাম পর্যন্ত, অর্থাৎ অ্যালগোরিদমের আগে পর্যন্ত আমরা এই বিষয়গুলো নিয়ে প্রিটেস্টের পরীক্ষা নেব। হয়তো যখন কলেজ খুলবে তখন প্রিটেস্টের সময় হয়ে যাবে,
এই জন্য অনলাইনে আমি তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য আসছি। তোমরা একটু বেশি বেশি সবাইকে যুক্ত করার চেষ্টা করো। যদি আমরা সফল হতে পারি, নেটওয়ার্ক যদি ঠিক থাকে, তাহলে আমরা আগামীকাল থেকে আরেকটু আগে শুরু করব, 8টা বা 9টা এরকম শুরু করব। মোহাম্মদ সৌরভ লিখছে, আসসালামু আলাইকুম স্যার, আপনাদের এই উদ্যোগ প্রশংসার দাবিদার। ধন্যবাদ সৌরভ। অসেনা রাজকুমার, কে সে অসেনা রাজকুমার? স্যার কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। মেহেদি হাসান লিখছেন, স্যার ভালো উদ্যোগের জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। জাহিদুল ইসলাম তন্ময়, আমরা আছি, আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তা আমরা শুরু করে দিই। নাজমুল হোসেন, ও তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আচ্ছা যাই হোক, একটা আগ্রহ থেকে হয়তো দেখতেছে, তবে ঠিক আছে, ধন্যবাদ সবাইকে যারা দেখছে। তা আমরা শুরু করি। প্রথম কথা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে অধ্যায়টার নাম, তো সেখানে সি প্রোগ্রাম নিয়ে মূলত আলোচনা করা হয়। যে প্রোগ্রাম কি, আসলে এটা কি কাজে লাগে, কোথায় কি করা হয়। আমরা সবাই জানি যে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল অথবা ফার্মটপ, যে ডিজিটাল ডিভাইসগুলো আছে, সেই ডিজিটাল ডিভাইসগুলো কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কাজ করে না। এদেরকে একটা ফর্মুলা বা কতগুলা কমান্ড দিয়ে দেওয়া হয়। এই কমান্ড বা নির্দেশের যে সমষ্টি, এটাকে বলা হচ্ছে মূলত প্রোগ্রাম। অর্থাৎ কম্পিউটারে কিন্তু কোনো নিজস্ব বুদ্ধি জ্ঞান বিবেচনা নাই। একটা জিনিস খেয়াল করো, আমরা যারা মানুষ, আমাদের মাথার মধ্যেও আল্লাহ একটা প্রোগ্রাম সেট করে দিয়েছে, আমরা যেটাকে এই মস্তিষ্ক বলে থাকি, তাই না, মাথার মধ্যে। সেই প্রোগ্রাম আমাদেরকে নিয়ন্ত্রণ করে। ঠিক একইভাবে কম্পিউটারকেও নিয়ন্ত্রণ করার জন্য, কম্পিউটার দিয়ে কোনো সমস্যার সমাধান করার জন্য বা কোনো কাজ করার জন্য অনেকগুলো প্রোগ্রাম ব্যবহার হয়ে থাকে। তো এই প্রোগ্রামগুলো, কম্পিউটার যেমন মানুষ তৈরি করছে, এই প্রোগ্রামগুলোও মানুষ তৈরি করেছে। তো এখন যদি আমাদের এখানে একটা প্রশ্ন আসে যে প্রোগ্রাম কি, দিশান ফ্রম নোয়াখালী, কেমন আছেন স্যার? ভালো আছি। আচ্ছা যাই হোক, আমরা মন্তব্য পড়ো না, মন্তব্যের দিকে গেলে আসলে পড়াটা হবে না, প্রথমবার তো একটু ভুলভ্রান্তি হবে। যাই হোক, তো আমরা বলতেছি যে প্রোগ্রাম হচ্ছে কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টি, যেটা কম্পিউটারের ভাষায় লিখিত। অর্থাৎ কম্পিউটার ব্যবহার করে যদি আমি কোনো সমস্যার সমাধান করতে যাই, তাহলে কম্পিউটারকে আমি সুনির্দিষ্ট নির্দেশাবলী দিতে হবে, সেই নির্দেশ অনুযায়ী সে কাজ করবে। সে স্বয়ংক্রিয়ভাবে কাজ করার তার কোনো ক্ষমতা নেই। এখন তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো প্রোগ্রামিং ভাষা কি, এরকম একটা প্রশ্ন চলে আসে। একটা জিনিস আমি যদি সহজে তোমাদেরকে প্রশ্ন করি যে মানুষের ভাষা কি, তোমরা বলবা যে ভাষায় মানুষ কথা বলে সেটা কি মানুষের ভাষা বলে। পাখির ভাষা কি বলে, যে ভাষায় পাখি গান গায়, পাখি কথা বলে, সেই ভাষাকে পাখির ভাষা বলা হয়। বা পশুর ভাষা কি, এরকমভাবে বলা যায়। তাহলে তোমরা সহজে বলতে পারো যে ভাষায় কম্পিউটার কথা বলে তাকে প্রোগ্রামিং ভাষা বলে। আসলে ব্যাপারটা এরকম না, কম্পিউটার তো কথা বলে না। আসলে কথা বললে যে সব কিছু ল্যাঙ্গুয়েজ হবে, ব্যাপারটা এরকম না। কিন্তু ওই প্রোগ্রামটা, যে কমান্ডগুলো লেখা হয়, সেই লেখাগুলো লিখতে গেলে কতগুলো শব্দ, কতগুলো বর্ণ, কতগুলো সংকেত বা কতগুলো চিহ্ন ব্যবহার হয়, এই সবগুলোর সমষ্টিকে বলা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা যদি খুব সহজ করে বলতে যাই, তাহলে প্রোগ্রামিং ভাষা কি, আমরা বলবো যে প্রোগ্রাম রচনা করতে যে সকল শব্দ, বর্ণ, চিহ্ন বা সংকেত ব্যবহৃত হয়, তাদের সমষ্টিকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। যদি এটাও কেউ না পারো, আরও সহজ করে বলতে পারো, প্রোগ্রামিং ভাষা কি, যে ভাষায় প্রোগ্রাম রচনা করা হয় তাকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। সহজ কথা। এখন আসো, এই প্রোগ্রামিং ভাষাগুলোর মধ্যে কয়েকটা স্তর আছে। প্রথমত হচ্ছে কম্পিউটার একটা মাত্র ভাষা বুঝে থাকে। সবসময় মনে রাখবা যে কম্পিউটার 0 আর 1, এর বাইরে কিছু বুঝে না। আর কম্পিউটার যে নিজস্ব ভাষা, যে মৌলিক ভাষা যেটাকে বলা হয়, সেটাকে বলা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার এই মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য কোনো ভাষা বুঝে না। যেমন ধরো বিড়াল, সে কি করে, তার ক্ষুধা লাগলেও সে মেয় করে, আবার সে আনন্দেও মেয় করে। কুকুর, যাই হোক, সে শুধু গেউ গেউ করে, এর বাইরে সে কিছু বলতে পারে না। তো কম্পিউটারও এরকম, যে একটা মাত্র ল্যাঙ্গুয়েজ বুঝে, সেটা হচ্ছে মেশিন ভাষা। অর্থাৎ সেই মেশিন ভাষা হচ্ছে বাইনারি ডিজিট 0 এবং 1 দিয়ে তৈরি। তো কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে মেশিন ভাষা। খেয়াল করো, এই ভাষার মধ্যে 2টা ডিজিট ব্যবহার করা হয়, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এইটা ছাড়া কম্পিউটার অন্য কিছু বুঝে না। এখন কম্পিউটারের, তাহলে তো তোমরা বলতে পারো যে কম্পিউটারের যেহেতু নিজস্ব একটা ভাষা আছে, মেশিন ভাষা, তাহলে অন্য ভাষার দরকার কি, এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দরকার কি, সেটা একটা প্রশ্ন থাকতে পারে। খেয়াল করো যে আমাদের কম্পিউটার প্রোগ্রামিংয়ে এত ভাষা আছে, আমার মনে হয় 100-এর উপরে ভাষা আছে। এগুলো মানুষই উদ্ভাবন করেছে। তো এই ভাষাগুলোকে আবার 5টি প্রজন্মে ভাগ করা হয়েছে। আমাদের একটা প্রশ্ন আছে যে কম্পিউটারের
ভাষাগুলোকে কয়টি প্রজন্মে ভাগ করা হয়? আমরা জানবো যে কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে 5টি প্রজন্মে ভাগ করা হয়েছে। কি কি? আমরা 1GL, খেয়াল করো কথাটা, 1GL মানে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রথম প্রজন্মের ভাষা। আর প্রথম প্রজন্মের ভাষা হচ্ছে মেশিন ভাষা। তারপর হচ্ছে 2GL, 2GL মানে হচ্ছে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এই 2GL হচ্ছে সাংকেতিক ভাষা, যেটাকে আমরা অ্যাসেম্বলি ভাষা বলে থাকি, অ্যাসেম্বলি ভাষা বা সাংকেতিক ভাষা। তাহলে প্রথম প্রজন্ম গেল, দ্বিতীয় প্রজন্ম গেল। প্রথম প্রজন্মের শুরুটা হচ্ছে কিন্তু 1945 সালে। তোমরা সালগুলো বা তথ্যগুলো মনে রাখবা, আমি এরপরে এখান থেকে কতগুলো প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথম প্রজন্মের ভাষা শুরু হলো কবে? 1945 সালে। তারপরে দ্বিতীয় প্রজন্ম হচ্ছে 1950 সালে। দ্বিতীয় প্রজন্মের ভাষার নাম হচ্ছে অ্যাসেম্বলি ভাষা বা সাংকেতিক ভাষা। তারপরে হচ্ছে তৃতীয় প্রজন্ম। তৃতীয় প্রজন্ম ভাষা বলা হয়, আমরা সাধারণত সিকে জানি। তারপর হচ্ছে তৃতীয় প্রজন্ম, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে 3GL। খেয়াল করো, এটা কিন্তু 3G না, 3GL মানে হচ্ছে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে 4GL, 4GL মানে হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এখন দ্বিতীয় প্রজন্ম 1950, তৃতীয় প্রজন্ম হচ্ছে 1960 এবং চতুর্থ প্রজন্ম হচ্ছে 1970, আর পঞ্চম প্রজন্ম হচ্ছে 1980 সালে ডেভেলপ হয়েছে। তো এখন 3GL হচ্ছে উচ্চ স্তরের, আর 4GL ভাষাগুলোকে বলা হচ্ছে অতি উচ্চ স্তরের ভাষা বা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় এগুলোকে। আর 5GL এর যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলোকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এটা অনেকটা মানুষের ভাষার মতো, অর্থাৎ আমাদের বর্তমান ইংরেজি ভাষার মতো অনেকটা 5GL যেগুলোকে বলা হয়। গতবার একটা পরীক্ষায় একটা MCQ আসছিল যে নিচের কোনটি পঞ্চম প্রজন্মের বা 5GL ল্যাঙ্গুয়েজ। তো সেখানে একটা ক্লু দেওয়া ছিল, কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা বুঝতে পারে নাই। সেখানে লেখা ছিল OPS of 5, এটা দেখেও তারা বুঝতে পারে না, অনেকে ভুল করে ফেলছে। তো প্রজন্মগুলো থেকে প্রায় একটা দুটা করে প্রশ্ন চলে আসে। তাহলে আমরা কতগুলো বিষয় খেয়াল করো। প্রথম হচ্ছে আমরা বলছি যে প্রোগ্রাম কি? প্রোগ্রাম আসলে আর কিছুই না, প্রোগ্রাম হচ্ছে কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টি, যে কমান্ড বা নির্দেশগুলো কম্পিউটারকে দেওয়া হলে সেই অনুযায়ী কম্পিউটার কাজ করে। কারণ কম্পিউটার, আমরা জানি কম্পিউটার কোনো নিজস্ব বুদ্ধিমত্তা নাই, তাকে যা সংকেত দেওয়া হয় সেই অনুযায়ী কাজ করে। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? প্রোগ্রাম রচনা করতে যে ভাষাগুলো ব্যবহৃত হয় সেগুলোকে বলা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অথবা প্রোগ্রামিং ভাষা রচনা করার জন্য যে সকল শব্দ, বর্ণ, সংকেত, চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। এরপরে আমরা বলছি যে প্রোগ্রামিং ভাষাগুলোকে কয়টি প্রজন্মে ভাগ করা আছে? আমরা বলবো কয়টি প্রজন্মে? দেখা যাচ্ছে 5টি প্রজন্মে ভাগ করা আছে। কি কি? 1GL, 2GL, 3GL, 4GL, 5GL। 1GL যে ভাষাটা, সে ভাষার নাম হচ্ছে মেশিন ভাষা। এটাই হচ্ছে কম্পিউটারের প্রথম ভাষা, কম্পিউটারের নিজস্ব ভাষা, কম্পিউটারের মৌলিক ভাষা। এই ভাষা ছাড়া অন্যগুলো কম্পিউটার বুঝে না। এখন তুমি বলবা যে স্যার কম্পিউটারের যেহেতু নিজস্ব একটা ভাষা আছেই, তাহলে অন্য ভাষার দরকারটা কি? খুব ভেরি লজিক্যাল প্রশ্ন। তাহলে অন্য ভাষাগুলো কেন আসছে এই জন্য কম্পিউটারের যে নিজস্ব ভাষা, সেই ভাষা দিয়ে অর্থাৎ 0 আর 1 ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা খুবই কষ্টসাধ্য, এবং সেটা বুঝতে পারা বা ডিবাগিং করা, ভুল ত্রুটি সংশোধন করা, এটা অনেক কঠিন। তাছাড়া এক ধরনের কম্পিউটার জন্য রচিত প্রোগ্রাম অন্য কম্পিউটারে সেটা আবার চলে না, তাই তো মুশকিল। তখন মানুষ নিজেদের প্রয়োজনে তারা আরও উন্নত ল্যাঙ্গুয়েজগুলো ডেভেলপ করছে। তো এখন তুমি বলবো যে স্যার কম্পিউটার যদি একটা ভাষায় বুঝে, তাহলে অন্যগুলোর দরকারটা কি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার অন্যগুলা আনলে সেটা তো কম্পিউটার বুঝবে না, সেক্ষেত্রে কি করতে হবে? তাহলে আমি তোমাকে এখানে একটা কথা বলি, সেই অন্য ল্যাঙ্গুয়েজ দিয়ে রচিত প্রোগ্রামগুলো কম্পিউটারকে বোঝানোর জন্য আলাদা আবার প্রোগ্রাম ডেভেলপ করা হয়েছে। সেই প্রোগ্রামকে বলা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। তো অনুবাদক প্রোগ্রাম অত্যন্ত সহজ, একটা উদাহরণ দিলে তোমরা বুঝে যাবে। ধরো হন্ডুরাসের প্রধানমন্ত্রী আমাদের উগান্ডাতে গেল। তো উগান্ডার প্রধানমন্ত্রীর সাথে হন্ডুরাসের প্রধানমন্ত্রীর একটা কথোপকথন হবে, রাষ্ট্রীয় বিষয়ে আলাপ হবে। এখন উগান্ডার প্রধানমন্ত্রী হন্ডুরাসের ভাষা বুঝে না, আবার হন্ডুরাসের প্রধানমন্ত্রী উগান্ডার ল্যাঙ্গুয়েজ বুঝে না। তাহলে দুইজনে তারা কীভাবে কথা বলবে? তোমরা বলবা যে দুইজনে
ইংরেজি ভাষায় কথা বলবে। এখন মুশকিল হচ্ছে ইংরেজি ভাষা তো তারা জানে না, তাহলে কি হবে? তাহলে তারা এমন একজন লোককে সিলেক্ট করবে যে লোক একই সাথে হন্ডুরাসের ভাষাও বুঝবে এবং উগান্ডার ভাষাও বুঝবে। তাহলে এই যে ওই লোক যখন হন্ডুরাসের কথাও বুঝবে এবং উগান্ডার কথাও বুঝবে তাহলে সেই ব্যক্তিটা মিডিয়াম হিসেবে কাজ করবে। এখানে সেই হন্ডুরাসের প্রধানমন্ত্রীর কথা শুনে আমাদের উগান্ডার প্রধানমন্ত্রীকে বলবে, আবার উগান্ডার প্রধানমন্ত্রীর কথা শুনে আবার হন্ডুরাসের প্রধানমন্ত্রীকে বুঝিয়ে দিবে। তাহলে এই ব্যক্তিটা মূলত কী হিসেবে কাজ করছে? এই ব্যক্তিটা মূলত অনুবাদক প্রোগ্রাম হিসেবে কাজ করেছে। তা আমাদের ঠিক কম্পিউটারকে বোঝানোর জন্য কম্পিউটারের নিজস্ব ভাষার বাইরে যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেই ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে তৈরি যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদেরকে এই অনুবাদক প্রোগ্রামের সহযোগিতা নিতে হয়। তাহলে অনুবাদক প্রোগ্রামের কাজ কি? অনুবাদক প্রোগ্রামের কাজ হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখিত প্রোগ্রামগুলোকে মেশিন ভাষায় রূপান্তর করা। অথবা আমরাকে এটাকে যদি আরেকবার বলতে অন্যভাবে যদি বলি, সেটা হচ্ছে কম্পিউটার একটি মাত্র প্রোগ্রাম বুঝতে থাকে, সেই প্রোগ্রামটির নাম হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম। বাংলা যেটাকে বলা হয় বস্তু প্রোগ্রাম। কম্পিউটার কোন প্রোগ্রাম বুঝে থাকে? একটি মাত্র প্রোগ্রাম বুঝে থাকে, সেটা হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম। আর অবজেক্ট প্রোগ্রাম লিখিত হয় শুধুমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে। তো যেহেতু অন্যটা আর বুঝে না, তাহলে অ্যাসেম্বলি বলো, তারপরে যাই সি বলো বা সি প্লাস প্লাস, ফোরট্রান, জাভা, অ্যালগল, পাইথন, এই যে ল্যাঙ্গুয়েজগুলো আছে এই ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে রচিত যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলোর নাম হচ্ছে সোর্স প্রোগ্রাম। এই সোর্স প্রোগ্রাম আমাদের কম্পিউটার বুঝে না। তাহলে কম্পিউটারকে বোঝাতে হলে তখন অনুবাদক প্রোগ্রাম এই সোর্স প্রোগ্রামগুলোকে ট্রান্সলেট করে তাকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে, অর্থাৎ মেশিন ভাষায় রূপান্তর করে, তখন কম্পিউটার সেটা সহজে বুঝতে পারে। এখন অনুবাদক প্রোগ্রাম আবার তিন ধরনের। কয়টা অনুবাদক প্রোগ্রাম খেয়াল করো? তিনটা অনুবাদক প্রোগ্রাম আছে। একটা নাম হচ্ছে অ্যাসেম্বলার, একটা নাম হচ্ছে কম্পাইলার, আর একটা নাম হচ্ছে ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলার হচ্ছে এটা সুনির্দিষ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। অ্যাসেম্বলার শুধুমাত্র অ্যাসেম্বলি ভাষায় রচিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে। আর আমাদের যে বাকি যে দুটো আছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার, এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, সূক্ষ্ম পার্থক্য। সেটা হচ্ছে কম্পাইলার হচ্ছে পুরো প্রোগ্রামটাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজে রচিত পুরো প্রোগ্রামটাকে সে মেশিন ভাষায় রূপান্তর করে। আর ইন্টারপ্রেটার হচ্ছে সে প্রোগ্রামটা একটু একটু করে, অল্প অল্প করে বা এক লাইন করে সেই রিড করে এবং তারপর সেটার ভুল ত্রুটি সংশোধন করে তারপরে সে অনুবাদ করে দেয়। অ্যাসেম্বলার এবং কম্পাইলারের মধ্যে ইন্টারপ্রেটার এবং কম্পাইলারের মধ্যে এইটুকু হচ্ছে পার্থক্য। কম্পাইলার হচ্ছে পুরো প্রোগ্রামটা একসাথে রিড করে, একসাথে ট্রান্সলেট করে, আর ইন্টারপ্রেটার হচ্ছে পুরো প্রোগ্রামটাকে একসাথে করতে পারে না, সে এক লাইন করে ট্রান্সলেট করে। এখন আসলে যে প্রোগ্রামিং ভাষার আমি বলছি যে পাঁচটা প্রজন্মের যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেই ল্যাঙ্গুয়েজগুলোকে আবার সাধারণত স্তরে বা লেভেলে ভাগ করা হয়। একটা নাম হচ্ছে লো লেভেল, আর একটা নাম হচ্ছে হাই লেভেল। কোথাও কোথাও এটাকে তিনটা লেভেলে ভাগ করা হয়, লো লেভেল, মিড লেভেল এবং হাই লেভেল। লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে দুই প্রজন্মের ভাষা। লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মূলত দুইটা। কোন দুইটা? একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে দুইটি, মনে থাকবে। লো লেভেল ল্যাঙ্গুয়েজ কোনটি? একটা হচ্ছে মেশিন ভাষা, আরেকটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। মেশিন ভাষার অপর নাম হচ্ছে যান্ত্রিক ভাষা, আর অ্যাসেম্বলি ভাষার অপর নাম হচ্ছে সাংকেতিক ভাষা। এই দুইটাকে বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আর মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলে একটা ল্যাঙ্গুয়েজ বলা হয়, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা মধ্যস্তরের ভাষা, সেটাকে সি হিসাবে ধরা হয়। আর যদি মিড লেভেল ল্যাঙ্গুয়েজটা আমরা বাদ দিয়ে থাকি তাহলে শুধুমাত্র দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে লো লেভেল আর একটা হচ্ছে হাই লেভেল। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, অ্যালগল, ফোরট্রান, এই এলআইএসপি, এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো আছে। এখন তাহলে আমাদের আলোচনার যে বিষয়গুলো খেয়াল করো, প্রথম হচ্ছে একেবারে শুরুতে হচ্ছে প্রোগ্রাম, দ্বিতীয় হচ্ছে প্রোগ্রামের ভাষা, তারপর হচ্ছে প্রোগ্রামিং ভাষার প্রজন্ম, তারপর হচ্ছে প্রোগ্রামিং ভাষার যে স্তর বা লেভেল, তারপর হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। এই বিষয়গুলো থেকে তোমরা যদি আমার লেকচারটা শুনে একটু বইটা রিডিং করে দেখো এই পর্যন্ত, তাহলে আশা করি তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। একজন লিখছে কিছু মনে রাখতে পারছি না স্যার। আসলে প্রথমবার হলে
একদম যদি কোনো ধারণা না থাকে তাহলে সমস্যা হওয়ার কথা। একজন লিখছে বুঝি না স্যার বাংলা কোন। আচ্ছা আমি তো বাংলাই বলতেছি এখন আমি কি ইংরেজিতে বলছি? না, বাংলাই বলতেছি। মাহমুদ রাহেদ লিখছে ধন্যবাদ স্যার। ও তো পরীক্ষার্থী, আগে মনোযোগী ছিল না, এখন মনোযোগ আছে। জান্নাতুল নাইম লিখছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শরীফ মাহমুদ লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমিনুল ইসলাম দিশান আমাদের ইতিহাসের শিক্ষক, তিনি ঢাকা থেকে বসে লাইভ কন্টিনিউ করতেছেন। কেন করতেছেন হয়তো একটু কৌতূহলবশত উনি লাভ গিক পাঠাচ্ছেন। অনেক ভালোবাসা আমিনুল ইসলাম দিশান। তারপরে যাই, আমরা আশা করছি আমিনুল ইসলাম দিশান স্যারও আগামীকাল থেকে ইতিহাসের বিষয়গুলো গল্প চলে লাইভে আসবেন। ফারহান আহমেদ লিমন, সে 1GL 2GL 3GL 4GL 5GL এগুলো লিখে পাঠাচ্ছে, খুবই চমৎকার, মানে সে মনোযোগী ছিল। স্বপ্নের রংধনু, থ্যাংক ইউ স্যার। জান্নাতুল নাইম, থ্যাংক ইউ স্যার। জাহিদুল ইসলাম তন্ময় কি লিখছে বুঝি না, হুম লিখলো। পরে ভিডিওটা দেখা যাবে? হ্যাঁ দেখা যাবে। শিয়াব বিন কামাল, ধন্যবাদ স্যার। তারপরে হচ্ছে ফারহান আহমেদ লিমন, পাঁচটি কি স্যার কোয়ারেন্টাইনে থেকে শুকাই গেছে। আচ্ছা এগুলা দেখার বিষয় না, এইগুলা কেমন কথা? তুমি কোয়ারেন্টাইন থেকে মোটা হয়ে যাও, অসুবিধা নাই। মির্জা লিখছে এটা। সিদ্দিকুর রহমান বাবর লিখছে আপনি কি আপনার বাড়িতে? স্যার হ্যাঁ আমি আমার বাড়িতে, তোমার আসার দরকার নাই। আফসার উদ্দিন শোভন, স্যার প্রোগ্রামিংয়ের শব্দবর্ণ মানে কি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্রোগ্রামিংয়ের শব্দবর্ণ মানে কি? জাভা, পাইথন, সি প্লাস প্লাস, সি। থ্যাংক ইউ স্যার, এগেইন স্যার। আচ্ছা আচ্ছা। তারপরে বলছে আসসালামু আলাইকুম স্যার। তাসপিয়া জাহান, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসলে এগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে, তো অনেকে অনেক দেরিতে আসছে, আমি বুঝতেছি না আবার শুরু করবো কিনা। নাজমুল হোসেন, নাজমুল হাসান, নাজমুল হাসানকে আমি সবসময় নাজমুল হোসেনে বলতাম। নাজমুল হাসান লিখছে আসসালামু আলাইকুম স্যার। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এখন, খুবই ভদ্র ছেলে, খুব মেধাবী। স্যার বুক কিনি নাই। মেহেদি হাসান নওশাদ বলছে বই কিনে নাই সে। আরে বোকা, বই কিনতে হবে কেন? আইসিটি তো একটা মাত্র পত্র, আইসিটি মাত্র একটা পত্র, সেটা বই কিনতে হবে কেন তোমার? বই তো কেনার দরকার নাই, আগের বইটাই তো তোমার প্রথম বর্ষের যে বই সেই বই চলবে, তুমি বই কিনবে কেন? তারপরে আচ্ছা যাই হোক, তো আমরা আজকে আমার মনে হয় প্রাথমিক একটা ট্রায়াল দিলাম, আমি জানি না এটা কতটুকু কি বলছি। এইটার উপরে একটা ভিডিও করা আছে, তোমাদেরকে আমি চেষ্টা করব ওই ভিডিওটা দিয়ে দিতে। সেখানে আসলে রেজুলেশন ভালো আসে নাই, কিন্তু কথাগুলা ক্লিয়ার আছে। সেই ভিডিওটা দিয়ে তোমাদেরকে আমি কতগুলো প্রশ্ন দিয়ে দেব, তো তোমরা প্রশ্নগুলোর উত্তর কমেন্ট করবা, নিচে মন্তব্য হিসেবে প্রশ্নগুলোর উত্তর আমি যে প্রশ্নগুলো দিব সেগুলোর আনসার লিখবা। এক্ষেত্রে তোমরা বইয়ের সহযোগিতা নিবা, খুব বেশি কঠিন না। এই অধ্যায়কে অনেকে ভয় পায়, অনেক বড় মনে করে, অনেক কঠিন মনে করে, আসলে কঠিন না। অনেকে আবার এরকম মনে করে যে পঞ্চম অধ্যায় বাদ দিয়ে দিব, আসলে ব্যাপারটা এরকম না, বাদ দেওয়া যায় না। কারণ এখান থেকে তুমি সৃজনশীল আনসার নাও করতে পারো, কিন্তু এমসিকিউর জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কমপক্ষে 5 থেকে 6টা প্রশ্ন আসে এই অধ্যায় থেকে, সুতরাং পঞ্চম অধ্যায়কে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। একটু কঠিন হতে পারে, কিন্তু এটাকে একদম বাদ দিয়ে দেওয়া এটা আমার মনে হয় ঠিক হবে না। তো আজকের মতো আমার মনে হয় বিদায় নিতে হচ্ছে। আজকে ট্রায়াল দিলাম, হয়তো অনেক ভালো হয় নাই, ভুল ত্রুটিও হতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমরা দেখতে পাচ্ছি একজন লাইভে আছে, মিমনুন সুলতানা লাইভে আমরা দেখতে পাচ্ছি তাকে। সে কি করতেছে জানি না। এইখানে আইসিটি তো তার এখন পাঠ্য বিষয় না, বেশিরভাগই সাবেক ছাত্রছাত্রীরা দেখা যাচ্ছে, মেয়েদিকে দেখতে পাচ্ছি। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। আমি জানি না কতটুকু কি হয়েছে, আমার মনে হচ্ছে কিছুই হয় নাই প্রাথমিকভাবে, তারপর আমি একটা ভিডিও করছি, ওটা তোমাদেরকে দিয়ে দেব।
আজকে প্রথম লাইভে কথা বলা কঠিন, তো অনেকে হয়তো জানে না, আবার রাত বেশি হয়ে গেছে। তো যদি এটাতে আমরা সফল হই, কালকে থেকে আর একটু আর্লি আসার চেষ্টা করব। এই যে আমাদের অনলাইন বয় কি বলে এটা, সায়েন্সের এই ছেলেটা এখন আসছে মাত্র। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। যদি আমরা সফল হতে পারি তাহলে প্রতিদিন 8টা 8:30টার দিকে আমরা লাইভে আসার চেষ্টা করব। আজকে আমার মনে হয় এখানেই শেষ করে দিই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।